আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা আজকে অর্গাননেই নিয়েই থাকি। আমরা অর্গাননে ফিরে যাই আজকে। গতকালকের বা গতকালকে বলতেছি, গত সপ্তাহে যে আমরা ওষুধটা নিয়ে আলোচনা করছিলাম, কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। বা আর্নিকার সমস্যাগুলা কেমনে শুরু হয় যেন ভাই? কেউ বলতে পারবেন? ও হ্যাঁ ভাই, নিয়ে যান স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেউ বলতে পারবেন? ভাইয়া, উম, ভোঁতা দায়ের আঘাতে আর্নিকে একটু সুবিধা দেওয়ার চেষ্টা করো, বা কোনো জায়গায় আপনি যে ছবি পাঠাইছিলেন এই ধরনের জমাট বাঁধানো কিছু হলে তাৎক্ষণিকভাবে আমরা যদি আর্নিকেটে প্রয়োগ করতে পারি তাহলে হয়তো সিরিয়াস ইয়ে থেকে একটু রক্ষা পাবে। হুম, জি। এবং প্রসব পরবর্তী সময়ে প্রসব পরবর্তী সময়ে যদি তার কোনো এই ইয়াটা মানে প্রসব পরবর্তী সময়ে যদি আর্নিকে দেওয়া যায় তাহলে মায়ের ভেদাল ব্যথাটা একটু যতটুকু সম্ভব মানে হয় ওরকমটা হয় না আর কি, যেরকমটা হওয়ার কথা ওরকমটা সিভিয়ার হবে। পরিমাণে হয় না আর কি। হ্যাঁ, ঠিক জি। আছে। সেক্ষেত্রে পটেন্সি কেমন হবে ভাই? ভাইয়া, এখানের পটেন্সিটা বলতে পারলাম না, কিন্তু আগের হাই, পটেন্সিটা হাই পাওয়ার একটু হাই, বলছে। এইটাও আর একটু হাই। ও আচ্ছা আচ্ছা। আমরা যখন আমরা যখন হাই বলবো, ভাইয়া, 1M এখানে 1M না 10M? 1M 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 আচ্ছা প্রেফারেবল। আচ্ছা 3 to 4 ডোজ আমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে দিই সেটা হচ্ছে, ধরেন আজকে এখন একবার ধরেন 1 গ্রামের মধ্যে একটা গ্লোবিউস দিয়া ডিস্টিল ওয়াটারের মধ্যে আরএস দিয়ে ওষুধটা তৈরি করে দিই। ওখান জি। থেকে 1 ড্রপ করে নিলে এখানে 4 ড্রপ ওষুধ থাকে। ধরেন এখন একবার খাবে, কালকে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, মোট 4 বার। 4 বার ওষুধটা শেষ হয়ে যাবে, দেন আমরা অপেক্ষা করব। একদিনেই 4 বার শেষ হয়ে যাবে? হ্যাঁ, এই 2 দিন, একদিন এবং পরের দিন সকালে আর কি, এভাবে 4 বারে শেষ হয়ে যাবে। জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর্নিকার যে আঘাতের বিষয়টা নিয়ে বলছি, আমরা ইনজুরিতে আর্নিকার ব্যবহার নিয়ে কথা বলছি, সাথে ব্রুইজ সেন্সেশন থাকে। আর এটা ছাড়াও রুগী এসব বলে কেউ যেন আমারে পিড়াইছে। হ্যাঁ, সোজা কথা, রুগীর ভাষাটা হচ্ছে এটা যে মানে কেউ যেন তারা মারছে, এরকম একটা অনুভূতি থাকে তার মধ্যে। এটা সবসময় রুগীর মধ্যে বিদ্যমান থাকে। এবং জ্বর অবস্থা রুগীর কি যেন ঠান্ডা থাকে। এনিওয়ান? অবস্থায় হচ্ছে পা গুলি ঠান্ডা থাকে। হাত পা মুখের ঠান্ডা অবস্থায়। থাকে, দুইটাই হবে বোন, দুইটাই হবে, হাত পা ঠান্ডা থাকে এভাবে বলা হবে। হ্যাঁ, আর আচ্ছা, মাথা গরম। মাথা নাক গরম থাকে ঠান্ডা বডির থাকে। তুলনায়। এই যে কেটে বলছে নাক ঠান্ডা থাকে ভাই? ভাইয়া আমি। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। এটা আমি এটা এক্সপেক্ট, হ্যাঁ, না না নাক না, ভালো ঠান্ডা হয়েছে। থাকে, জি জি। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বোন। এই এই লক্ষণে একটাই ওষুধ আছে আমাদের আর্নিকা। আপনি একটা বার ভাবেন, একটা মানুষের জ্বর 102, 103। আমরা দেখছি যে বেলাডোনা, আমরা যখন পড়ছি আমরা তখন বলছি বেলাডোনা টাইফয়েড ভালো করতে পারে না। বেলাডোনার টাইফয়েড ভালো করার মতো কোনো ক্ষমতা নাই। মাস্টার ক্যান্ট বলছেন যে বেলাডোনা, যখন তুমি টাইফয়েডের মধ্যে বেলাডোনা দিবা, যে তুমি রুগীটা নামাই ফেলবা, তুমি টাইফয়েড ভালো করতে পারবা না। কথাটা মনে আছে আশা করি আপনাদের। তো আমাদের ওষুধ সম্পর্কে জ্ঞান, অর্গানন কিন্তু আমাদের শিখাইছে যে আমাদের ওষুধ সম্পর্কে জ্ঞান রাখা লাগবে। ওষুধ সম্পর্কে কি জ্ঞান লাগবে? আমার ওষুধের কতটুকু ক্ষমতা আছে। ধরেন আমি ওই দিন উদাহরণস্বরূপ বলছি কার্বানামেলিস, কোনিয়াম ম্যাকুলিটাম, মানে যেগুলো ডিপ সিটের ড্রাগ, এগুলো আপনার ব্রেস্টের ক্যান্সার ভালো করে ফেলতে পারে। কথাটা একটু বুঝছেন? অ্যাস্টেরেন্স, রুবেন্স, আর অনেক ওষুধ আছে আমাদের, এগুলো ব্রেস্টের ক্যান্সার ভালো করার মতো হিস্ট্রি প্রচুর আছে। হোমিওপ্যাথিতে ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে নর্মাল যে ওষুধগুলো আছে, আপনি ধরেন ব্রায়োনিয়ার কথা বলেন, রাস্টক্সের কথা বলেন, ছোট ছোট যে ওষুধগুলো আছে, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই এত ডিপ সিটেড প্যাথোলজি ভালো করতে পারে না। এই যে ওষুধ সম্পর্কে জ্ঞান, মূলত এই অর্গানন নিয়ে এত বাড়িয়ে বাড়ি করতেছি আমি আমি বারবার অনেকগুলো অ্যাফোরিজম স্কিপ করতেছি।
এই অ্যাফোরিজম গুলো আমি বলবো, আমি যেগুলো স্কিপ করে যে আপনারা এগুলো বাসায় পড়বেন। এবং এটা বলার চেষ্টা করতেছি আমি ভাইয়া, আমি এটা একবারও বলতেছি না যে অন্য অ্যাফোরিজম গুলা পড়া লাগবে না। আমি এটা ধরার চেষ্টা করতেছি, যেহেতু আপনারা যে অলরেডি ম্যাক্সিমাম এখানে ডাক্তার আছেন আপনারা, বা পড়াশোনা শেষ হয়ে গেছে আপনাদের, তো একটা ভালো ব্যাপারটা যেটা ঘটে এখানে যে সবারই মোটামুটি এগুলো পড়া হয়েছে। যদি পড়া নাও হয়ে থাকে, যে মানে বেসিকটা যদি আশা করি আছে, এটা যদি নাও থাকে, যে জিনিসগুলো না হলে আমি হোমিওপ্যাথি করতেই পারবো না, ওই জিনিসগুলো সম্পর্কে আমি ধরানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বারবার। আমি শুরুতে এরকমটা করি না, যতটুকু আমি সিকোয়েন্স মেনটেন করা দরকার আমি ওখানে সিকোয়েন্স মেনটেন করছি। তার মানে অর্গানন অ্যাফোরিজম গুলোর দাম নাই, আছে, 100% আছে। কিন্তু আমি চেষ্টা করতেছি এই জিনিসগুলোর বাইরে যেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ এগুলারে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু অ্যাফোরিজম নাম্বার 72 তে একটু আসি প্লিজ। 72। আপনারা 71 শেষ করে 72 তে যায়, 71 এ আসেন, একটু অল্প একটু আছে, 71 এর সাথে 72 কোরিলেটেড। প্লিজ, পেজ নাম্বার 218। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এখন আর কোনো সন্দেহের বিষয় নয় যে যেহেতু এখন আর কোনো সন্দেহের বিষয় নয় যে মানবজাতির রোগ ব্যাধির কেবলমাত্র নির্দিষ্ট লক্ষণ গুচ্ছে গঠিত হয় এবং ঔষধি বস্তুর সাহায্যে নির্মূল ও সুস্থতা করে নিতে হয়, কিন্তু কেবল এমন ওষুধের সাহায্য যা রোগ লক্ষণ কৃত্রিমভাবে উৎপাদন করার যোগ্য, এটি নির্দোষ আরোগ্য প্রণালী। যেহেতু আরোগ্য কার্যক্রম নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত। কি হয় এখানের মধ্যে? চিকিৎসকের কিভাবে চিকিৎসক চিকিৎসকের কিভাবে নির্ধারণ করতে হয় রোগ আরোগ্য করার উদ্দেশ্য, তা কি অবগত হওয়া উচিত? হাউ ইজ দ্য ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইজ নেসেসারি টু নো অফ দ্য অর্ডার কিউর অফ দ্য ডিজিজ, মানে রোগের মধ্যে কি ভালো করতে হইব, কি জানা উচিত একজন চিকিৎসকের। এরপরে প্রাকৃতিক ব্যাধি আরোগ্যের জন্য উপযোগী যে তো সম্পর্কে জ্ঞান কিভাবে তার অর্জন করতে হয়, ওষুধের কৃত্রিম রোগ লক্ষণ উৎপাদন করার ক্ষমতা, এই কৃত্রিম রোগ লক্ষণ উৎপাদনকারী শক্তিসমূহ মানে ওষুধ আর কি। কৃত্রিম রোগ উৎপাদনকারী শক্তি বলতে ওষুধ, সদৃশ বিধান মানে হোমিওপ্যাথি, শব্দগুলো যেখানেই পাবো আমরা এভাবে বুঝতে পারবো। প্রাকৃতিক ব্যাধি প্রাকৃতিক ব্যাধি আরোগ্যের জন্য প্রয়োগ করার সর্বাধিক উপযুক্ত পদ্ধতি কি? তাহলে একটু লিভ নিয়ে আমি আসছি। আসসালামু আলাইকুম, সরি ভাই আমার একটু আর্জেন্ট কল আসছিল, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, ভাই। আচ্ছা, এরপরে এই কৃত্রিম রোগ লক্ষণ উৎপাদনকারী শক্তিসমূহ ওষুধসমূহ প্রাকৃতিক ব্যাধি আরোগ্যের জন্য প্রয়োগ করা সর্বাধিক উপযুক্ত পদ্ধতি কি? দেখেন, এই সূত্রে অর্গানন পরবর্তী অংশের সূচিপত্র, মানে আমি এই জন্য 71-এর মধ্যে আপনাদেরকে টাইনে আনছি। হ্যানিম্যানের চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞায় বলেছেন যে রোগ সম্পর্কে জ্ঞান, ওষুধ সম্পর্কে জ্ঞান এবং রোগে ওষুধ প্রয়োগের পদ্ধতি সম্পর্কে জ্ঞানে মানে চিকিৎসা বিজ্ঞানের মূল বিষয়। একটু মার্ক করেন এই জায়গাটা, যে রোগ সম্পর্কে জ্ঞান, ওষুধ সম্পর্কে জ্ঞান এবং রোগে ওষুধ প্রয়োগের পদ্ধতি সম্পর্কে জ্ঞানে চিকিৎসা বিজ্ঞানের মূল বিষয়।
কাজেই তিনি অর্গাননের এই 3টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং চিকিৎসা কার্যপ্রণালী ভিত্তিক আবশ্যকীয় নির্দেশনা দিয়েছেন। 1, তিনি 72 নম্বর সূত্র থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আপনি যদি দেখেন প্রথম বিষয় সম্পর্কে দীর্ঘ আলোচনায় তিনি অনেক নির্দেশনা দিয়েছেন। আমি খুব সংক্ষেপে মূল কয়েকটি বিষয় উপস্থাপন করছি। তিনি বলেছেন যে চিকিৎসকের মূল লক্ষ্য রোগী আরোগ্য করা। একদম চিকিৎসকের মেইন যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে রোগীটারে আরোগ্য করা বা রোগীটারে ভালো করা। এই কাজটি সফলভাবে করতে হলে চিকিৎসক সর্বপ্রথম কি করতে হবে সেই নির্দেশনাগুলো এখানে দিয়েছেন। মানে এটা করতে হলে চিকিৎসক কি করতে হবে, তার নির্দেশনা মোতাবেক চিকিৎসকের সর্বপ্রথম নির্ভুলভাবে রোগী পর্যবেক্ষণ করা শিখতে হবে। আমরা দেখছি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে আমরা যখন একদম শুরুতে পড়তেছিলাম না তখন দেখছি উনি এই কথা বলছেন যে যার অবজারভেশন পাওয়ার নেই সে যাই হোক আর নাই হোক সে একজন ভালো হোমিওপ্যাথ হইতে পারবে না। অনেক লক্ষণ সে মুখস্থ করবে কিন্তু বাস্তবিক পক্ষে সে কিছু করতে পারবে না। দেখেন সব কেস কিউরেবল না, কিছু কেস ইনকিউরেবল থাকে, আমরা জানি অবস্টিনেট কেস থাকে, ড্রাগ ডিজিজ থাকে, কিন্তু যেই রোগগুলো কিউরেবল সেটা করা যাবে না। অনেক কেস এরকম হাতছাড়া হবে। রোগী পর্যবেক্ষণ করে রোগীর রোগ সংক্রান্ত সকল বিবরণ কাগজে লিখতে হবে। রোগী পর্যবেক্ষণ করে রোগ সংক্রান্ত সকল কিছু কাগজে লিখতে হবে। অনেক ভদ্রলোককে দেখবেন, আমি ভদ্রলোক বলেই বলতেছি, ওনারা কেস টেকিং করেন, বলে এগুলো ব্রেনে সেভ থাকে, আমার লেখা দরকার নেই। এটা হ্যানিম্যানের কথা সম্পূর্ণ পরিপন্থী কথাবার্তা এগুলা। রোগী পর্যবেক্ষণ করে রোগী সংক্রান্ত সকল বিবরণ কাগজে লিখতে হবে এবং এই যে কাগজে যে লিখতে হবে রোগী যেমনে বলছে রোগীর ভাষায় লিখতে হবে। ধরেন রোগী বলতেছে আমি যখন খাবার খাই খাবার কণা চলে আসে মুখের মধ্যে, একটু তিতা তিতা চলে আসে, গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লেক্স হচ্ছে, আপনি চাইলে গার্ড লিখতে পারেন, দরকার নেই, রোগী যেটা বলছে ওইটা লিখেন। রোগী যা বলছে এভাবেই লিখার চেষ্টা করেন। তারপর অত্র অর্গাননের 153 নাম্বার সূত্রে আপনার কেস টেকিং এর একটা আমাদেরকে দেখান, একটু দেখি। ভাই কেস টেকিং এর অ্যাফোরিজম আরো সামনে, আমরা কেস টেকিং এর অ্যাফোরিজমে যায় নেই না, এখনই দেখান ভাই। কেস টেকিং এর কোনো ফরম্যাট হয় না তো ভাই। আপনি যেভাবে নোট করেন ওটা দেখান আমাদেরকে। কেস টেকিং এর তো স্পেসিফিক কোনো নোট নাই আমার কাছে, রুগী যেভাবে বলে রুগীর ভাষায় লিখি আমি ভাই। হোল্ড অন, ওটাই দেখান। ভাই রিকোয়েস্ট ছবি নিয়েন না, যেহেতু পেশেন্টের পার্সোনাল বিষয়, কেউ স্ক্রিনশট বা কিছু নেবেন না, বা কেউ রেকর্ডিং করে রেকর্ডিং স্টপ করেন। রিকোয়েস্ট, পেশেন্টের প্রায়োরিটি ফার্স্ট ভাই, যেহেতু এখানে ফোন নাম্বার সহ আছে। ভাইয়া ফোন নাম্বারটা ঢেকে দেন। না এরপরে কেউ ছবি নেবেন না প্লিজ। আর না হলে ভাই প্লিজ যদি সুযোগ হয় একদিন সবাই চেম্বারে আইসেন, আমি এটা এভাবে না দিই, তো মনে নিয়েন না, যেহেতু পেশেন্টের পার্সোনালিটির বিষয় আছে আমি এটা হাইয়েস্ট মেনটেন করার চেষ্টা করি। অনেকে রুগীর একদম ছবি ভিডিও করে দেয়, এটা এই যে চিকিৎসা আইনের বিরোধী ভাই। হিপোক্রেটিসের একটা শপথনামা আছে, এখানের মধ্যে একটা শপথ আছে যে রুগীর এগুলো সব আমি গোপন রাখবো। আপনি আমার সামনে এসে খাতা নিয়ে দেখেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভাই। রিকোয়েস্ট, এতটুকু রাখেন আমার রিকোয়েস্টটা প্লিজ। রোগী পর্যবেক্ষণ করে রোগীর রোগ সংক্রান্ত সকল বিষয়গুলো কাগজে লিখবে। তারপর অত্র অর্গাননের 153 নম্বর সূত্রের নির্দেশনা অনুসারে রোগী লিপি থেকে যে চারিত্রিক লক্ষণ, রোগের চারিত্রের পরিচয় বাহী লক্ষণগুলো বেছে নিতে হবে। রোগী পর্যবেক্ষণ যদি নির্ভুল এবং পূর্ণাঙ্গ না হয় তাহলে উক্ত রোগী লিপিতে রোগের বৈশিষ্ট্যময় লক্ষণ পাওয়া যাবে না। দেখেন বিষয়টা, কিন্তু রোগী পর্যবেক্ষণ যদি নির্ভুল ও পূর্ণাঙ্গ না হয়, আমি অবজার্ভ করতে পারি না রোগীটা ঠিক মতো, তাহলে উক্ত রোগী লিপিতে রোগের বৈশিষ্ট্যময় লক্ষণ আর পাওয়া যাবে না। ফর এক্সাম্পল, আপনি একটা বাচ্চা রোগী দেখতেছেন, হ্যাঁ, রোগীটা আপনার সামনে বসে আছে, রোগীটা বারবার চোখ ব্লিঙ্কিং করতেছে, মানে চোখ পিট পিট করতেছে, বারবার চোখ বন্ধ করতেছে, খুলতেছে, খুলতেছে, বন্ধ করতেছে, এটা বারবার করতেছে। আপনি ধরেন প্রতি সেকেন্ডে একবার করে চোখ বন্ধ করেন, খোলেন, দেখেন কেমন লাগে আপনার কাছে। রোগীটা প্রতি সেকেন্ডে না করলে 1.5 সেকেন্ডের মধ্যে সেটা করতেছে, 1 থেকে 1.5 সেকেন্ড সর্বোচ্চ। এটা অধিকাংশ কেসগুলোর মধ্যে কার্সিনোজেনকে ইন্ডিকেট করে। এটা কিছু কিছু অবজারভেশন আছে, ধরেন পোর্টোফাইলামের এক্সাক্ট যে কেসগুলা, পেশেন্টরা লিভার রিজিয়ন কনস্ট্যান্টলি রাব করতে থাকে, মানে যে আমাদের যে সাইডে লিভার আছে ডান পাশে পেটের উপরি ভাগে একদম, আমরা তো পেটের রিজিয়ন গুলাকে কয়েকটা ভাগে ভাগ করি,
পেটের রিজিয়ন সম্পর্কে কেউ বলতে পারবেন? আমাদের পেটে কয়টা রিজিয়ন আছে, মেডিকেলি এটাকে কিভাবে ভাগ করা হয়? আচ্ছা আমি বলি, এটাকে আপনার 9টা ভাগে ভাগ করা হয়। এটাকে 9টা ভাগে ভাগ করা হয়। আমি একটা ছবি দেই, আমি রিকোয়েস্ট করব এটা মুখস্থ করবেন। এটা বাধ্যতামূলক। কারণ পেশেন্ট এসে বলতেছে যে পেশেন্ট তো এসে বলবে না তো রাইট হাইপোকন্ড্রিয়াক এর মধ্যে আমার ব্যথা হচ্ছে। তো রাইট হাইপোকন্ড্রিয়াকে ব্যথা হচ্ছে, এটার মধ্যে কি আছে, কেন ব্যথা হইতে পারে? এখানে লিভার আছে, এখানে গলব্লাডার আছে, এখানে ডান কিডনি আছে, এখানে স্মল ইন্টেস্টাইন আছে, এগুলোতে প্রবলেম হইতে পারে। এগুলো জানাটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আমরা ছবি দিয়ে রাখি, এটা মুখস্থ করবেন। গ্রুপে ছবিটা আছে, রিকোয়েস্ট করবো এটা মুখস্থ করবেন একদম। যাই হোক, তাই তিনি সর্বপ্রথম রোগী পর্যবেক্ষণ, রোগী লিপি লিখার উপরে গুরুত্ব দিয়েছেন। মানে রোগী লিপি লিখতেই হবে, এটা করাই যাবে না কোনোভাবে। এবং 104 নম্বর সূত্র পর্যন্ত তিনি এ বিষয়ে আবশ্যকীয় নির্দেশনা দিয়েছেন। তিনি 105 নম্বর সূত্র থেকে 145 নম্বর সূত্র পর্যন্ত দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। এই অংশে তিনি ওষুধের আরোগ্য ক্ষমতা কিভাবে জানতে হবে এবং সুস্থ শরীরে ওষুধ পরীক্ষা করতে হবে, কিভাবে একটা বিশুদ্ধ ম্যাটেরিয়াল প্রস্তুত করতে হবে ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছেন। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। 146 নম্বর সূত্র থেকে 287 নম্বর সূত্র পর্যন্ত তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। এই অংশে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার যাবতীয় কৌশল আলোচনা করছেন, রোগী লিপি মূল্যায়ন করার কৌশল। ইভ্যালুয়েশন অফ দ্য সিমটম, সাকসেশন অফ অর্ডারের বিষয়টা এখন সামনে আসবে। ক্যান্ট ট্যান্টামির আলোচনা করতে গিয়ে বিশাল বিবরণ আছে এখানের মধ্যে। কিছু ফিজিক্যাল লক্ষণ, আমরা বলি হোমিওপ্যাথিতে যত লক্ষণ আছে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণ। কিন্তু একটা মানসিক লক্ষণ থেকে একটা শারীরিক লক্ষণ 100 গুণ বেশি শক্তিশালী হতে পারে যখন সেটাকে অর্ডার, মানে একটা অর্ডারকে ফলো করে। দেখ এগুলো নিয়ে ভাই এখন আলোচনা করলে মাথা শিওর বিগলাবে আপনাদের। বেসিক জিনিসগুলো আগে একটু ক্লিয়ার হন, একদম বেসিক পয়েন্ট গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। তো আমরা যখন এটা এটা বুঝাইছি যে রোগী লিপি মূল্যায়ন করার কৌশল, আমি যে রোগী লিপিটা যে করলাম, আমি তো সবকিছুকে লক্ষণ হিসাবে নিব না, কোনটা নিব কোনটা ছাড়বো, এটাই মূলত হোমিওপ্যাথি। আমার স্যার বলতেন যে ওষুধ দেওয়ার নাম হোমিওপ্যাথি না, সেটা তো একটা ফার্মাসিতে যে কোনোদিন কিছু করে না, হয় 2টা লিটারেচার পড়ে হয় ওষুধ দিতে পারে, এটার নাম ডাক্তারি না। ডাক্তারি হিসেবে আমি এটা দিব না, আমি ওইটা দিব না, এটা এখন দেওয়া যাবে না, এটা এই কয়েকদিন খেয়ে আর খাবেন না, এটা ডাক্তারি। ওষুধ দেওয়ার নাম কোনোভাবে ডাক্তারি না। যাই হোক, রোগে ওষুধ প্রয়োগের কৌশল, আমি এই রোগটার মধ্যে ওষুধ কিভাবে দিব, রোগী লিখে মূল্যায়ন করব, রোগের চারিত্রিকগত লক্ষণের গুরুত্ব, তা নির্ণয়ের কৌশল, রোগে ওষুধ প্রয়োগের কৌশল, আমি রোগের মধ্যে ওষুধটা কিভাবে প্রয়োগ করব, ওষুধের শুভ অশুভ ক্রিয়া পর্যবেক্ষণ, হোমিওপ্যাথিক রোগ বৃদ্ধি, ওষুধের শক্তি এবং মাত্রা নিরূপণের কৌশল, কিভাবে আমি মাত্রা ও শক্তিটাকে নির্ধারণ করব। এটাকে জর্জ ফিটলগস তার লেভেলস অফ হেলথের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করছেন। হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক আরোগ্যের গতি প্রকৃতি, অপচিকিৎসাজনিত কুফল দূর করার কৌশল, মিশ্র মায়োজম ঘটিত রোগের চিকিৎসা কৌশল, রোগের বাস্তব ভিত্তিক বিবেচন, ওষুধের শক্তি বৃদ্ধি করার পদ্ধতি সংক্রান্ত প্রযুক্তিগত নির্দেশনা, 50 সহস্রতমিক শক্তির ওষুধ ব্যবহারের পদ্ধতি, জীবনী শক্তির সংবেদনশীলতার স্তর, বিভিন্ন অঙ্গের মাধ্যমে ওষুধ গ্রহণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছে। তাহলে এখানের মধ্যে যে বিষয় যে মানে অর্গাননের যে বিষয়গুলো উনি পরবর্তীতে 71 এর আগ পর্যন্ত যতটুকু আমরা কথা বলছি, কম বেশি আমরা এতটুকুতে কথা বলছি, লেস অর মোর। এখান থেকে আপনি যদি দেখেন 71 অ্যাফোরিজমের মধ্যে আইসে হ্যানিম্যান যে পরবর্তী অ্যাফোরিজম গুলোর ব্যাপারে উনি বিস্তারিত ভাবে কথা বলছে, যে 72 থেকে 104 পর্যন্ত উনি কি নিয়ে কথা বলবেন, যে চিকিৎসকের কিভাবে নির্ধারণ করতে হয়, রোগ আরোগ্য করার উদ্দেশ্য তার কি অবগত হওয়া উচিত, কি জানা উচিত তার, উনি এগুলো নিয়ে আলোচনা করছেন। যাই হোক, আমরা এখানে আসি 72 অ্যাফোরিজমের মধ্যে আমরা আসি একটু। প্রথমত বিষয় সম্পর্কে আলোচনা একটি সাধারণ প্রাথমিক ধারণা দিবে। মানুষ যে সকল পীড়ায় আক্রান্ত হয় তা হয়তো আমরা হয়তো এই অ্যাফোরিজম গুলা থেকে আর জাম্প করবো না, আমরা এর আগে জাম্প করছি, আমি আবার রিপিট করতেছি, এটা কোনোভাবেই মানে ভুল ধারণা করবেন না যেটা দরকার না, এটা দরকার, ওই অ্যাফোরিজম গুলা দরকার, কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাফোরিজম গুলার একটু কম দরকার, হোমিওপ্যাথি বোঝার জন্য অ্যাফোরিজম গুলা দরকার। প্রথমাক্ত বিষয় সম্পর্কে নিম্নে আলোচনার একটি যে সাধারণ প্রাথমিক ধারণা দিবে। মানুষ যে সকল পীড়ায় আক্রান্ত হয় তা হয়তো অস্বাভাবিকভাবে বিশৃঙ্খলিত জীবনী শক্তির ত্বরিত রোগজ প্রক্রিয়া, তাদের কম বেশি
দ্রুত গতিতে তাদের ভোগকাল সম্পন্ন করার একটা প্রবণতা আছে, তবে সর্বদা স্বাভাবিক সময়ে এগুলাকে অচির ব্যাধি বলা হয়। মানে সেগুলো অ্যাকুইট ডিজিজ আর কি, যেগুলো ধরেন ওষুধ না খাইলে 1 সপ্তাহ, খাইলে 7 দিন, এগুলো নিজের ভোগকাল শেষ করে এমনি চলে যাবে। অথবা তারা এমন প্রকৃতির ব্যাধি যে সামান্য প্রায় আম, আপনার অবোধগম্য সূচনার মাধ্যমে অদৃশ্যভাবে জীবন্ত মানবদেহকে বিশৃঙ্খলিত করে, প্রত্যেকে তার নিজস্ব পদ্ধতিতে, এবং মানবদেহকে সুস্থ অবস্থা থেকে ক্রমাগতভাবে বিচ্যুত করে, এমন ভাবে যে জীবনী শক্তি নামে অভিহিত স্বয়ংক্রিয় প্রাণশক্তি, যার কাজ স্বাস্থ্য রক্ষা করা, সে তাদেরকে কেবল সূচনাকালে, তাদের বিকাশকালে ত্রুটিপূর্ণ, অনুপযুক্ত, নিষ্ফল বাধা দেয়, কিন্তু নিজে তাদের ধ্বংস করতে অক্ষম। একটা জিনিস খেয়াল করে দেখেন, বিষয়গুলো প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল করবেন, রিকোয়েস্ট। যদি এখানে পরে ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলবো ভাইয়া, যে মানে মানবদেহকে বিশৃঙ্খলিত করে অবোধগম্য সূচনার মাধ্যমে, অদৃশ্যভাবে জীবন্ত মানবদেহকে বিশৃঙ্খলিত করে, প্রত্যেকে তার নিজস্ব পদ্ধতিতে মানবদেহকে সুস্থ অবস্থা থেকে ক্রমাগত বিচ্যুত করে, সে রোগ শক্তি করতেছে, এমন ভাবে যে জীবনী শক্তি নামে অভিহিত স্বয়ংক্রিয় প্রাণশক্তি, যেটাকে আমরা ভাইটাল ফোর্স বলতেছি, যার কাজ স্বাস্থ্য রক্ষা করা, মানে ভাইটাল ফোর্স যাতে কোনোভাবে বিশৃঙ্খলিত না হয়, সেটা কোনোভাবেই না, তার কাজ হচ্ছে মূলত সেটাকে প্রোটেক্ট করা, যাতে কোনোভাবে আমার বডি যেন রোগ শক্তি দ্বারা আক্রান্ত না হয়। সর্বোচ্চ চেষ্টা করে, যখন সে পরাজিত হয় তখন বডিতে লক্ষণ প্রকাশ করে। দেখুন, যার কাজ স্বাস্থ্য রক্ষা করা, সে তাদেরকে কেবল সূচনাকালে এবং তাদের বিকাশকালে ত্রুটিপূর্ণ, অনুপযুক্ত, নিষ্ফল বাধা দেয়, কিন্তু নিজে ধ্বংস করতে অক্ষম। সে ধ্বংস করতে পারে না, কিন্তু স্বয়ং জীবনী শক্তি অসহায় ভাগে, মানে অসহায় ভোগে তাদের তাড়ানোর জন্য চেষ্টা করে, সরানোর জন্য, ক্রমান্বয়ে আরো বেশি অসহায়ভাবে বিশৃঙ্খলিত হওয়ার জন্য, যে পর্যন্ত না দেহটি সর্বশেষ ধ্বংস হয়। এটাকে ক্রনিক ডিজিজ বলা হচ্ছে, এগুলোকে চিররোগ বলা হয়। তারা চিররোগের চিররোগের মায়াজমের অদৃশ্য সংক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়। এই সূত্রে রোগ সম্পর্কে একটি সাধারণ প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। হ্যানিম্যান প্রাকৃতিক ব্যাধিগুলোকে সাধারণত দুভাগে ভাগ করছেন, একটা অচির অ্যাকুইট ডিজিজ, আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। কিন্তু অ্যালোপ্যাথিতে বা মডার্ন সায়েন্স ওরা এটাকে 3 ভাগে ভাগ করছে, অ্যাকুইট, সাব অ্যাকুইট এন্ড ক্রনিক। আমরা এগুলো নিয়ে কথা বলছি এর আগে। অচির ব্যাধি আকস্মিকভাবে জীবনী শক্তিতে সংক্রমিত হয় বা অ্যাকুইট ডিজিজ, অদৃশ্য সংক্রমণের মাধ্যমে তারা যে ক্ষিপ্র গতিতে জীবনী শক্তিকে অস্বাভাবিকভাবে বিশৃঙ্খলিত করে। সাডেন এন্ড ভায়োলেন্ট অনসেট, আমরা অলরেডি 2টা ওষুধ পড়ে আসছি, এখন এক বেলাডোনা। দেখেন, একটু পয়েন্টের দিকে নোট করেন। নির্দিষ্ট স্বল্প সময় ভোগকাল শেষ করে তারা আপনিতে আরোগ্য হয় অথবা রোগীর প্রাণনাশ করে, যেমন হাম, বসন্ত, কলেরা, প্লুরেসি, নিউমোনিয়া, সংক্রামক মহামারী, টাইফয়েড জ্বর ইত্যাদি, যা এখন সুনির্বাচিত হোমিও ওষুধের কয়েকটি মাত্রাতে নির্মূলভাবে আরোগ্য হয়। এটার কমপ্লিকেশন পরবর্তীতে হয় না। ধরেন কারো মামস হয়েছে, গ্রামের মধ্যে বলা হয় যে মাসি বেশি আসছে বা কি কি জানে কলা হঠাৎ করে কিছু কথা, অনেক ডাক্তাররা দেখি এরই কয়। যাই হোক, তো এগুলোর বিষয়টা হচ্ছে, যেটা আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটা ইনফ্লামড হয়, প্রদাহিত হয়। দেখবেন এই যে যখন হোমিওপ্যাথিক্যালি ট্রিট করা হয় না, এই মা, এই বাবা বা এই ভাই, মায়েদের অধিকাংশ ক্ষেত্রে এটা থেকে ব্রেস্টের সমস্যা হয়, ওভারিতে সমস্যা হয়। এই স্বাভাবিকভাবে একটা মামস হয়েছে কানের, এই যে আমাদের এখানে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটা ফুলে গেছে, গ্ল্যান্ডটা ইনফ্লামড হয়েছে, এটা কোনোভাবে অ্যালোপ্যাথিতে সাবটেস্ট করছে, পরবর্তীতে এর মাস্টাইটিস ডেভেলপ করে, ব্রেস্ট ইনফেকশন হয়, ব্রেস্টটা প্রদাহিত হয়। তখন আবার ব্রেস্ট ইনফেকশনের জন্য তখন এটার আবার ওষুধ দেয়, এইটাও সাবটেস্ট হয়, এরপরে ধরে ওভারিতে যায় দৌড়ায়, ডিম্বাশয়ে ধরে। একটু খেয়াল করে দেখুন বিষয়টা। কিন্তু পুরুষের টেস্টিকল আক্রান্ত হয়, অন্ডকোষ আক্রান্ত হয়, পালসিটিলা, রাস্টক্স, রোডারেন্ডন, আমাদের অনেক ওষুধ আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যখন আপনি এইসব কনস্টিটিউশনাল ওষুধ দিবেন, তার টেস্টিস ভালো হয়ে যাবে, তার ওভারি ভালো হয়ে যাবে, তার মাংস দেখা দিবে, আগে সমস্যাটা ব্যাক করবে। তো বিসদৃশ বিধানের এই জিনিসটা তো ভালো হয়েছে, হয় নাই বিষয়টা এরকম না।
আমরা মুখ্য কিয়া গৌণ কিয়া পড়ে আসছি, অনেক হ্যানিম্যান মাথা পিড়িয়ে বুঝাইছে। যিনি এটা ব্যাখ্যা করছে উনিও বোঝানোর চেষ্টা করছে, আমিও বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পয়েন্টটা থেকে। যাই হোক, তাহলে আমরা এই যে 72 যে পড়তেছি এখানের মধ্যে হ্যানিম্যান ব্যাধিকে দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ। এখানে দেখেন এর আরেক প্রকার আছে যারা ধীরগতি সম্পন্ন। এখন অ্যাকিউট ডিজিজের ব্যাপারে উনি কথা বলছেন, তারা মানব দেহে একবার সংক্রমিত হলে এটা স্থায়ী রূপ লাভ করে, সে বৈশা যায় ঘাপটি গেলে এটা আমার এলাকা। ভাইটাল ফোর্স বলতেছে তুমি তো এখানে আসার কথা না, এটা তো তোমার প্লেস না। ও যথেষ্ট ফাইট করে, কিন্তু যে যখন পরাজিত হয় তখন জীবন শক্তি বিশৃঙ্খলিত হয়। তারা অপেক্ষাকৃত মৃদুভাবে জীবন শক্তিকে বিশৃঙ্খলিত করে, ওই ওরকম খুব ভায়োলেন্ট অনসেট করে না, যেটা অ্যাকোনাইট বেলাডোনা করে। রোগী সূচনাকালে অনেক সময় বুঝতেই পারে না সে পীড়িত হচ্ছে বা সে অসুস্থ হচ্ছে। তাদের বিকাশ ধীরে ধীরে হয় বটে, কিন্তু অবিরাম ভাবে তারা স্বাস্থ্য নষ্ট করে। ক্রমাগত ভাবে দেখা এটা আস্তে আস্তে বিস্তার লাভ করে, নতুন নতুন উপসর্গ তৈরি করে। আমাদের স্বাস্থ্য রক্ষাকারী জীবনী শক্তি আপ্রাণ চেষ্টা কখনো এসব রোগের প্রভাব মুক্ত হইতে পারে না, মানে ভাইটাল ফোর্স এটাকে সরাইতে পারে না, কিংবা এসব ব্যাধি আপনা আপনিতেও কখনো দূর হয় না। এদেরকে চিররোগ বা ক্রনিক ডিজিজ বলা হয়। এরা এরা আমরণ সঙ্গের সাথে ভালো আহার বিহার, স্বাস্থ্যকর পরিবেশ, বসবাস, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে এসব ব্যাধিকে সাময়িক উপশম করা যায় বটে, কিন্তু আরোগ্য করা যায় না। আপনি দেখবেন আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে অ্যালোপ্যাথি স্পষ্ট ভাবে বলে আপনি যে খাবারগুলো খেলে সমস্যা হয়, ল্যাকটোজ ইনটলারেন্সি থাকে আপনাদের, ল্যাকটোজ কোনোভাবে এটা নিতে পারবেন না, আপনি শাক খাইতে পারবেন না আপনি, কিন্তু ইন হোমিওপ্যাথি পরবর্তীতে খাবারটা খেতে পারে, তার কোনো সমস্যা হয় না, এবং সে খুব সুন্দরভাবেই পারে। এটা একটা জিনিস, কেউ বলতেছে একদম ভালোই হবে না, কারো বলতেছে একটু সময় লাগবে। পেশেন্ট সময় না দিলে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের উচিত আমাদের নীতিতে অটল থাকা। পেশেন্ট চলে যাক, পেশেন্ট গোল্লা যাক, মইরা যাক, আপনার দায়িত্ব পেশেন্টটাকে না মারা, তারে বুঝায় দেওয়া। সে মানবে কি মানবে না, মানানোর দায়িত্ব তো আপনার না। সেটা কি মানবে কি মানবে না সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনি অর্গানন অফ মেডিসিন অ্যাফোরিজম নাম্বার 3 আমরা অনেক আলোচনা করছি এগুলা নিয়ে ভাই। পেশেন্টে বারবার বলা হয়েছে আপনি কোনো ড্রাগ নিবেন না, সে ড্রাগ নেয়। তারে বারবার বলা হয়েছে সে যতটুকু সম্ভব মেন্টাল স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন, আপনি কফি খাবেন না, সকালবেলা আপনি পেস্ট দিয়ে ব্রাশ করবেন না, সে আপনার কোনো কথাই শুনতেছে না। দেখেন এই যে ধরেন কেউ মানসিক দুঃখ কষ্ট, দাম্পত্য জীবনে অশান্তি, সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগে, সেকেন্ডে সেকেন্ডে লাগে, একজন আরেকটারে পিড়ে, একটা আরেকটারে পিড়ে, একজন আরেকজনের ভদ্র ভাষা ব্যবহার করা যাবে না, কারণ এরা তো ভদ্র না। যাই হোক, এরকম একটা সাংসারিক অশান্তি একদম কনস্ট্যান্ট যখন কি এর মাঝখান দিয়ে যাবে, হ্যানিম্যানের ভাষ্য অর্গানন অফ মেডিসিন অ্যাফোরিজম নাম্বার 3 অবস্টাকলস টু কিউর, হ্যানিম্যান বলতেছেন তার চিররোগ যে গ্রন্থ ক্রনিক ডিজিজে হ্যানিম্যান বলতেছে কোন রোগী যদি মানসিক কোনো স্থায়ী কষ্ট থাকে, এটা কনস্ট্যান্ট এটার মধ্যে আছে, এটা আমার কথা না ভাই, অথবা কোনোভাবে অবিরত জ্বালাতনের মধ্যে থাকে, তাহলে তার চিররোগ কখনো আরোগ্য করা যাবে না, রোগী ভালো হবে না। আপনি হয়তো তারা কার্সিনোসিন দিবেন, হয়তো তারা ম্যাডোরিনাম দিবেন, আপনি হয়তো তারা ন্যাট্রাম দিবেন, হয় ইগনিশিয়া দিবেন, ন্যাট্রাম সাল্ট দিবেন, আপনি হয়তো স্টেভিসিগ্রিয়া দিবেন, কলোসিন দিবেন, বড় বড় যে ওষুধগুলো আছেন, কোনো কাজ করবে না ওষুধ। আমি এটা এই জন্য বলতেছি আমাদের দায়িত্ব পেশেন্টকে বুঝিয়ে দেওয়া। তো এরা খুবই দৃঢ়মূল বিশিষ্ট এবং এদের শিকড় এত গভীরে যে দৃশ্যমান লক্ষণ সমূহের মাধ্যমে সদৃশ ওষুধ প্রয়োগ করে তাদের মূল উৎপাদন করা কঠিন। মানে সদৃশ লক্ষণ দিয়ে যে আপনি তাদেরকে গোড়া থেকে তুলবেন, এটা করা কঠিন। এদের আসল পরিচয় বা সাকুল্য পরিচয় লাভ করা একটা দুর্লভ বিষয়। এর নিগূঢ় রহস্য আবিষ্কার করার জন্য হ্যানিম্যান, যে মহামানব পৃথিবীতে এসেছেন তিনি মহাত্মা হ্যানিম্যান, দি ক্রনিক ডিজিজ পুস্তকে ন্যাচার অফ ক্রনিক ডিজিজ শিরোনামে 4 থেকে 6 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন যে একটু তাহলে এটা আছে, অর্থাৎ একটু কথাগুলো দিয়ে খেয়াল করবেন। অচির ব্যাধি শুরুতে যদি অনিবার্য প্রাণনাশক না হয়, হোমিওপ্যাথিক ওষুধে সঠিক প্রয়োগের দ্বারাই শুধু যে চালানসই ভাবে আরোগ্য হয় না, কিন্তু আমাদের জীবন্ত দেহে অবিশ্রান্ত স্বাস্থ্য রক্ষাকারী জীবন শক্তির সাহায্যে দ্রুত এবং নির্মূল ভাবে সেটা আরোগ্য হয়। তাহলে কেন এই জীবনী শক্তি সদৃশ ওষুধ যথার্থভাবে মানে সংক্রমিত হয়ে এসব চিররোগের প্রকৃতি দীর্ঘদিন মানে দীর্ঘস্থায়ী আরোগ্য দিতে পারে না?
এমনকি যে ওষুধটি তাদের বিদ্যমান লক্ষণ সমূহকে উত্তম রূপে অন্তর্ভুক্ত করে সেই ওষুধের সাহায্যও পারে না। এটা হোমিওপ্যাথি ওষুধও পারতেছে না। যদিও এই জীবনী শক্তি যা আমাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য সৃষ্টি করা হয়েছে তা ঠিক তা ঠিকই অপরাজিত ভাবে এবং সফলভাবে কার্যকর হচ্ছে আরোগ্য সম্পাদন এমন একটি মারাত্মক অচির ব্যাধিতেও। তাহলে এই যে চিররোগ আরোগ্যের পথে বাধাটা কি? প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং এর উত্তর অপরিহার্যভাবে আমাকে চিররোগ সমূহের প্রকৃতি আবিষ্কারের দিকে পরিচালিত করছে। এগুলো সম্পূর্ণ হ্যানিম্যানের কথা। হোমিওপ্যাথিতে পরীক্ষিত সকল ওষুধ যে উপরে উল্লেখিত রোগসমূহ প্রকৃতিক আরোগ্য সাধনে কেন ব্যর্থ হয়েছে তার অনুসন্ধান এবং সদৃশ আরোগ্য বিধানের জন্য অকাট্য সত্যকে উপেক্ষা করে সে যে সকল হাজার চিররোগ অদ্যবেদী অনারোগ্য হয়ে গেছে, যেটা আরোগ্যযোগ্য না, তাদের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ এবং যদি সম্ভব হয় সম্পূর্ণ নির্ভুল পরিজ্ঞান অর্জন করার গুরুত্বপূর্ণ কাজটিকে আমাদের 1816-1817 সালে দিন রাত ব্যস্ত রেখেছে। এবং দেখুন, মঙ্গলদাতা মানব কল্যাণের জন্য আমাদের অবিরাম গবেষণা, অক্লান্ত অনুসন্ধান, বিশ্বস্ত পর্যবেক্ষণ এবং সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে এই সময়ের মধ্যে ক্রমান্বয়ে মহাসমস্যার সমাধান করে দিয়েছেন। একটু খেয়াল করেন, এখানে এটা কোনো ব্যাখ্যা না, এটা সরাসরি হ্যানিম্যানের কথা। এটি অনবরত অপরিবর্তিত ঘটনা ছিল যে অযৌন চিররোগগুলো বর্তমান সময় পর্যন্ত পূর্ণ পরীক্ষিত ওষুধ দ্বারা সদৃশ বিধান অনুসারে বারবার অপসারিত হওয়ার পরও সর্বদা কম বেশি পরিবর্তিত আকারে নতুন লক্ষণ সহ ফিরে আসছে অথবা প্রতি বছর বর্ধিত অবস্থায় আসছে। এটা ওই সময়ের কথা, 1816-17 সালের কথা হ্যানিম্যান বলতেছেন। এই ঘটনা আমাকে সমস্যার প্রথম দ্বার খুলে দেয় যে চিররোগের সাথে চিররোগের সকল রোগীতেই হোমিওপ্যাথিক চিকিৎসকের চোখের সামনে যে সকল রোগ লক্ষণ উপস্থাপন করা হয় তা শুধু তার বিরুদ্ধে যুদ্ধ করলে চলবে না, এবং সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা দ্রুত এবং স্থায়ীভাবে ধ্বংস আরোগ্য করতে হলে একই ব্যাধির যথার্থ চিত্র মনে করা এবং তদনুসারে চিকিৎসা করা যাবে না। কিন্তু তা যদি তা যদি করা হয় তাহলে সর্বদা দৃঢ়মূল বিশিষ্ট মূল ব্যাধি কিছু বিচ্ছিন্ন ভগ্নাংশ কেবল মোকাবিলা করা হবে। পেশেন্টটারে আপনি আলাদাভাবে ভাবতে পারবেন না, রুগীটার ইন জেনারেলি ভাবতে হবে। এসব ব্যাধির ব্যাপক বিস্তার প্রদর্শিত হয় মাঝে মাঝে নতুন লক্ষণ আবির্ভাবের মাধ্যমে। তাই হোমিওপ্যাথি চিকিৎসক সর্বদাই এ প্রকার বিচ্ছিন্ন আবির্ভাবকে স্থায়ীভাবে আরোগ্য করার আশা করতে পারবেন না। যদি অনুমানে ভাবা যায় যে আদ্যভেদী অভিভূত ব্যাধিসমূহ যথার্থভাবে নিরূপিত এবং পৃথকভাবে অস্তিত্বশীল, স্থায়ীভাবে সম্পূর্ণ আরোগ্যযোগ্য। সুতরাং একটু খেয়াল করেন বিষয়টা ভাই, একটু ডিফিকাল্ট টাস্ক লাগলো, একটু কথাগুলো দিয়ে খেয়াল করেন, কোন জায়গায় গুরুত্বপূর্ণ হইলে আমি আরো ভাঙ্গা বুঝাইতেছি। সে অবশ্যই সর্বপ্রথম যথাসাধ্য অজ্ঞাত আদ্যবিধি অন্তর্ভুক্ত লক্ষণ সমূহ এবং সকল দুর্ঘটনার সাকুল্য চিত্র উদ্ঘাটন করবে। তাহলে সে এক বা একাধিক ওষুধ খুঁজে পাওয়ার আশা করতে পারবে যা মূল ব্যাধির বৈশিষ্ট্যপূর্ণ। আমরা এর আগে কিছু কথা পড়ছিলাম, কিছু ওষুধ দ্বৈত লক্ষণ উৎপাদন করতে পারে এবং সেটা কন্ট্রাডিক্টরি। একটা ওষুধ কয়েকটা মায়াজামকে আমরা এটা প্রথম একদম আলোচনার প্রথমে বলছিলাম যে হোমিওপ্যাথিতে মায়াজমেটিক কোন ওষুধ হয় না। আমি একটু বলি, মায়াজমেটিক ওষুধ হয় না, সরি, স্পেসিফিক এই ওষুধটাই মায়াজামের এরকমটা হয় না। এটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এতটুকু যদি বুঝেন ভুল বুঝবেন। এটা কিরকম, ধরেন আমাদের থুজা অ্যান্টিসাইকোটিক ওষুধ, থুজার মধ্যে কি সিফিলিটিক সিমটম নাই? অবশ্যই আছে। তাহলে থুজাকে অ্যান্টিসিফিলিটিক কেন বলা হয় না? থুজার মধ্যে কি শরিক লক্ষণ নাই? অবশ্যই আছে। অ্যান্টিসরিক কেন বলা হয় না এটাকে? এটার পিছনে প্রধান যে কারণটা দায়ী বা যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক মায়োজমের উপরে আধিপত্যটা বেশি। অধিকাংশ লক্ষণগুলোই সাইকিয়াট্রিক মায়োজমের। অধিকাংশ প্যাথোলজি গুলো, ওষুধটা যে প্যাথোলজি গুলো প্রডিউস করতে পারে, যে প্যাথোলজি গুলো সে ভালো করছে, এই যে সেই যেটাকে ভালো করছে, এগুলা সর্বাধিক পরিমাণে এই ওষুধটার মধ্যে বিদ্যমান। এই জন্য বলা হয়, ধরেন আপনি নাইট্রিক অ্যাসিডের কথা বলেন, হোমিওপ্যাথিতে নাইট্রিক অ্যাসিড একটা ওষুধ আছে আমাদের, এই ওষুধটা যেই তালে অ্যান্টিসিফিলিটিক সেই তালে সাইকোটিক, একেবারে সমান তারা, দুটোটা ফার্স্ট গ্রেডে প্রথম কাতারের ওষুধ। একটা সাইকোটিক ওষুধ টপ অ্যান্টিসিফিলিটিক ওষুধ কেমনে হয়?
এই বিষয়গুলো যখন ওষুধ সম্পর্কে আমরা আলোচনা করব তখন এই জিনিসগুলো আরো সামনে আমাদের সামনে ক্লিয়ার হবে। অ্যানিম্যান মানে পৃথকভাবে ভাবতে নিষেধ করতেছেন বারবার আমাদেরকে, সামগ্রিক ভাবে ফিজিক্যাল, মেন্টাল, জেনারেল, শারীরিক, একদম মানে শারীরিক লক্ষণগুলা, মানসিক লক্ষণগুলা, সার্বদৈহিক লক্ষণগুলাকে বিবেচনা করতে বলছেন। এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কোন সিমটমটাকে আমি নিব, কোনটাকে আমি নিব না, কোনটার কোনো দামই নাই। একটা মানুষ কোনো কারণে সে কষ্ট পাইছে, সেটা যে কোনো কারণেই হোক, এরপর থেকে তার গালে কামড় পড়তেছে, তার বুক ভার ভার লাগতেছে, তার এই ডিপ্রেশন গুলা যখন সে খায় এটা কমে যায়, সে তার লাইফের অ্যাপিয়ারেন্স পাল্টায় ফেলছে পুরা। সে আগে যেভাবে চুল রাখতো এখন সেভাবে চুল রাখে না, সে আগে যেভাবে পোশাক পরতো এখন সেভাবে পোশাক পরে না, চেঞ্জ করে ফেলছে নিজেকে। আপনি একটা বারের জন্য হলে ইগনিশিয়াকে ভাবতে পারেন এখানের মধ্যে। তার যে এই যে সবিং, যে এই যে সবিং যে বিষয়টা, এটা খুব প্রমিনেন্টলি আপনি ওর মধ্যে পাবেন। আমি এটা বলার চেষ্টা করতেছি, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, এক একটা ওষুধ এক একটা ভাবে আমাদের সামনে আসবে। রোগীটাকে আপনি ইন জেনারেল ভাববেন, আঙ্গিক ভাবে না, পার্সিয়াল ভাবে না। অ্যানিম্যান বলছে এটা গোড়া পর্যন্ত পৌঁছাইতে পারবে না, রোগীটা ভালো করতে পারবে না। কিন্তু আসলে অন্বেষিত মূল ব্যাধিটি অবশ্যই মায়াজম যুক্ত চিররোগ প্রকৃতির কাছে আমাদের স্পষ্টমান প্রতীত হয়েছে এই ঘটনা থেকে, যে যখন একবার শুরু হয়েছে, নির্দিষ্ট ধাপে বিকশিত হয়েছে, আবার কোনো বলবান ব্যাধি শক্তি দ্বারা অপসারণ করা যায়নি। মানে সেটা কোনোভাবে সারাইছে, হ্যানিম্যান দেখছে তার জীবনে। হ্যানিম্যান স্যার ওনার জীবন উনি অনেকবার দেখছে যে কোনো ব্যাধিকে উনি ওষুধ দিয়েছেন। আমরা ওই এর আগেও দেখছি বিষয়টা, উনি কোনো রোগীর ওষুধ দিছে, ওষুধটা নির্দিষ্ট একটা পর্যন্ত কাজ করে এরপর আর কাজ করতেছে না, ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? কোনো কারণ খোঁজার চেষ্টা করতেছে, একজ্যাক্ট কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আমরা জানি ওই যে একটা রোগী দিয়েছে হ্যানিম্যান সিপিয়া দিয়েছিলেন, পরে যে গাছের ডালটা দিয়ে উনি দাঁত মাজতেন, হ্যানিম্যান এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটার কারণে ওষুধটা অ্যান্টিডোট হয়ে যাচ্ছে। এখানে তো আরো অবস্টাকলস আছে। আপনি ধরেন মিলিসিমাল স্কেলে কাউকে ওষুধ দিলেন, একটু মিলিসিমাল স্কেলে, আমাদের ভাইটাল ফোর্স আমরা দেখছি গতকালকে যে শক্তি গ্রহণ করছে এখন আর সেম শক্তি ভাইটাল ফোর্স গ্রহণ করতে চায় না, শক্তি পরিবর্তন নীতিতে। আর হোমিওপ্যাথি ওষুধ শক্তিশালী কি অর্থে? সূক্ষ্মতার অর্থে। একটা ওষুধ যত সূক্ষ্ম হবে তত শক্তিশালী হবে। আমি এই কথাগুলো বারবার বলার চেষ্টা করতেছি জন্য কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। মিলিসিমাল স্কেল আপনি তার ওষুধ দিলেন, সে বলতেছে যে ওষুধ যখন প্রথম কয়েকদিন খাই সেই কাজ করে, 4-5 দিন তো মানে আপনার ওষুধ আমার উপরে উড়ানোর উপরে রাখে, কিন্তু এরপর থেকে আপনার ওষুধ আর কাজই করে না। কি ঘটতেছে এখানে? অনেকগুলো ব্যারিয়ারের কথা আপনার মাথায় আসবে, কিন্তু আপনি দেখলেন পেশেন্ট ওষুধটা ঠিক ঝাঁকায় খাচ্ছে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে ঝাঁকি দেওয়ার কথা, ঝাঁকির পরে যে 1-2 সেকেন্ড একটু ওয়েট করার দরকার আছে, আমরা ওষুধ প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করবো, এগুলো কিছুই করতেছে না। ওষুধ কাজ কিভাবে করবে? কোনোভাবে ওষুধটা এখানে ওই যেরকম রেসপন্স পাওয়ার কথা রেসপন্সটা এখানে পাওয়া যাবে না, কারণ এখানে তো অবস্ট্রাকলস আছে আমার এখানের মধ্যে। এই একটু থামাই, এই যে ওষুধটা 3-4 দিন কাজ করলো, কাজ করার পর যার ওষুধটা কাজ করতেছে না, এই বিষয়ে একটু উম, বুঝিয়ে বলুন। এখানে তো অনেকগুলো কারণ বোন, আমরা এই যে অর্গাননের অ্যাফোরিজম 3-এর মধ্যে আমরা এটা বলছি বোন, এটার পিছনে একটা কারণ আমি দেখাইলাম জাস্ট, আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা কারণকে দেখাইছি। এটার পিছনে তো মায়াজম দায়ী, হ্যানিম্যান আমি সামনে আলোচনা করতেছি, হ্যানিম্যানের কথাই বলতেছি। এটার পিছনে তো মায়াজম একটা কারণ, এর বাহিরে আরো অনেক কারণ থাকতে পারে। সেই ওষুধটাকে ঠিক মতো ঝাঁকি দিয়ে খায় নাই, ওষুধ চলাকালীন সময় যে কফি তারা নিশ্চয়ই কফি খাইছে, ওষুধ চলাকালীন সময় তারা মিষ্টি নিষেধ করেছে, মিষ্টি খাইছে। আমি বোঝার জন্য বলতেছি বিষয়টা। তো যেই জিনিসগুলো আমার ওষুধটার আরোগ্য পথে বাধা হয়ে দাঁড়াবে, এক একটা ওষুধ চলাকালীন সময় এক একটা জিনিস রেস্ট্রিকশন দেয়। তো ওই ক্ষেত্রে আমরা যখন দেখতেছি শুধু একটা জিনিসকে টানলাম, সে ঝাঁকিটাকে টানলাম উদাহরণস্বরূপ, জাস্ট একটা এক্সাম্পল দিছি, একজ্যাক্ট কারণ ব্যাখ্যা করি নাই ভাইয়া। এর অনেক কারণ হইতে পারে, মেডিসিনটা পার্সিয়ালি সিমিলার হইতে পারে, এটা আঙ্গিক ভাবে আংশিক সিলেকশন হইতে পারে, এর অনেক ব্যাখ্যা হইতে পারে। কিন্তু আমরা এখানে ঝাঁকিটাকে দায়ী করতেছিলাম যে সেভাবে ওষুধটা ঝাঁকে খায় না, যেভাবে ঝাঁকি দিয়ে খাওয়ার কথা। আর সেন্টিসিমাল স্কেলে যখন আমরা ওষুধ প্রয়োগ করি, আমরা একই মাস্টার ক্যান্টের যে মতামত, যেটা সেন্টিসিমাল স্কেলে ওষুধ দেওয়ার ক্ষেত্রে একটা পটেন্সি থেকে মানে নিংড়ে জুস বের করতে হবে ভিতর থেকে। আগে প্রথমবার চাপ দিলে যতটুকু বের হয়েছে না দেখবেন, দ্বিতীয়বার আরেকটু বের হবে, তৃতীয়বার দিলে ভিতরে কিছুই থাকে না। কিন্তু
ইন হোমিওপ্যাথিক পটেন্সি, আপনি ধরেন কাউরে হয়তো আপনি এখানের মধ্যে ন্যাট্রাম 30 দিলেন 2টা ডোজ, ওয়েট করেন, পরবর্তীতে যখন আবার ওয়েট করে দেখেন ন্যাট্রামের লক্ষণ ব্যাক করতেছে, আপনি আবার ন্যাট্রাম 30 কে, সেম ন্যাট্রাম 30 কে একটু শক্তিটা চেঞ্জ করে ঝাঁকি দিয়ে ওইটাকে আবার 30 দেন, 2টা ডোজ দেন, দেন হোল্ড করেন, এরপর 200-তে যাওয়ার চিন্তা করেন। ওই পটেন্সি থেকে যেই মেইন নির্যাস সেটাকে বের করে আনতে হবে। এটা সেন্টিসিমাল স্কেলে, মিলিসিমাল স্কেলে ঝামেলা নাই, খুবই ঝামেলা কম। অ্যানিম্যান হোমিওপ্যাথিটা অনেক সহজ করে দিয়ে গেছেন আমাদের জন্য। যাই হোক, তো মায়াজমের বিষয়টা তো এখানে আছে, যে মায়াজম এখানে অ্যানিম্যান বলছে, কিন্তু আসলে অন্বেষিত মূল ব্যাধিটি অবশ্যই মায়াজম যুক্ত চিররোগ প্রাকৃতির। আমার কাছে তাই স্পষ্টমান প্রতীয়মান হয়েছে যে এই ঘটনা থেকে যে এটি যখন মানে এটি একবার যখন শুরু হয়েছে নির্দিষ্ট ধাপে বিকশিত হয়েছে, আবার কোনো বলবান শক্তি দ্বারা এটা অপসারণ করা যায়নি, এটা সরাইতে পারে না। এটি খুব যে পুষ্টিকর পথ্য এবং সুষ্ঠু জীবন যাপনের মাধ্যমে পরাজিত করা যায়নি। তার হয়তো লাইফ স্টাইল আপনি ঠিক করে দিচ্ছেন, যে রাত্রে 2টায় ঘুমাইতে আপনি বলছেন না, কোনোভাবে 9টার পরে সজাগ থাকা যাবে না, 10টার পরে সজাগ থাকা যাবে না, সেখানে ব্যাক করে আপনি তারা ভালো করতে পারেন নাই, কিংবা অপমানিত বা ধ্বংস হয়নি। এটি ক্রমবর্ধমান, কিন্তু এটি ক্রমবর্ধমান বছরের পর বছর অন্যটি আরো জটিল লক্ষণ রূপে জটিল লক্ষণে, যেমন ধরুন যক্ষা রোগে যে শুষ্ক ক্ষত শোথে, অথবা সন্ন্যাস রোগে সবিরাম জ্বর হাঁপানিতে, বা পেটের পীড়ায় আপনি দেখবেন যে সন্ধির ব্যথা অথবা পক্ষাঘাতে রূপান্তর হয় ইত্যাদি। খালি লক্ষণগুলো পরিবর্তন হইতে থাকে। রূপান্তরের মাধ্যমে অন্যান্য জটিল মায়োজম গঠিত ব্যাধির মতোই জীবনের শেষ মুহূর্ত পৌঁছে থাকে, যেমন রাতিসবাগী, এর উপযুক্ত ঔষধ পাওয়ার দ্বারা ভিতর থেকে নির্মূল আরোগ্য হয়নি, কিন্তু রাতিস রোগে পরিণত হয়েছে। কখনো অপমান মানে আপনিতে দূর হয় না, এমনকি খুব নির্ভুল জীবনযাপনেও নয়। এবং খুব সবল দৈহিক গঠন বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্র এটি প্রতি বছর বৃদ্ধি পায়। আপনি দেখবেন যে নন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গুলার ক্ষেত্রে একটা হচ্ছে, একটা পেশেন্ট কখনোই বলে মানে আমার এটা কখনোই ইমপ্রুভ করে নাই, কখনোই ভালো ছিলাম না। ইন হোমিওপ্যাথি যখন সে এটাকে কন্টিনিউ করতেছিল, যখন সেটাকে স্টার্ট করছে, যখন সে এটাকে নিয়ে হাঁটার চেষ্টা করতেছে, তখন এটা আগে থেকে ইমপ্রুভ করতে হবে, সেটা অনেক স্লো। একটা মানুষ একটা ব্যাধিকে কখনোই ভালো করতে পারবে না, সাবটেস্ট করতে করতে একটা ব্যাধিকে আরেকটা পর্যায়ে রূপ দিতে পারবে। আর একজন বলতেছে এই ব্যাধিটা কিউরেবল, ইট উইল টেক সাম টাইম, এখন এটাকে বলা হচ্ছে স্লো। হাউ ইজ ইট পসিবল? যাই হোক, আমি ওই যে একটা কথা আমি প্রায় বলি, যে পেশেন্ট গোল্লায় যাক, আপনার নীতির জায়গাটা আপনি ঠিক রাখেন, মানে পেশেন্টের কাছে আপনি ক্লিয়ার থাকা দরকার, আপনি আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন। দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যায় না, এটা ভুয়া কথা, এটা কোনোভাবেই সম্ভব না, কেউ কারো উপরে খুশি হয় না। এখন খুশি হয়েছে, 2 মিনিট পরে দেখবেন আপনার বিপক্ষ হয়ে গেছে, এটা স্বাভাবিক ভাই, সে যেই হোক। এটা দ্বারা উদ্দেশ্য এটা, যে মেন বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কাউরে ভালোবাসেন না, মানে নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসে না, এমনকি খুব নির্ভুল জীবনযাপনে নয়। মানে লাইফ স্টাইলের বিষয়টা যেটা আমরা বলছি, যে লাইফ স্টাইল ঠিক করে দিলে পেশেন্টের রিকভারি শুরু হয়, ফেজটা আসে, কিন্তু কমপ্লিট কিউর হয় না। হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ চিররোগ গ্রন্থের কারণ, প্রকৃতি, বিকাশ, লক্ষণ সমূহ যে তথ্য দিয়েছেন, এটা অকাট্য সত্য। তিনি চিররোগের চিকিৎসায় মূল ব্যাধিকে দুর্লভ অসাধারণ লক্ষণ সমূহ আবিষ্কার করতে বলেছেন, মানে যেগুলো দুর্লভ অসাধারণ লক্ষণ, এগুলো বের করতে তিনি বারবার বলছেন। এখানে ডাক্তার আদিব আছেন, যথেষ্ট ভালো হোমিওপ্যাথ। আমি এখানে একটা কথা বলতে চাইছিলাম, এল এম খানের একটা লেকচার শুনছিলাম আমি আর অনেক আগে, অনেক আগে। এল এম খান স্যার ওনার একটা কেস প্রেজেন্ট করছিলেন, একজন ভালো মানের একজন ডাক্তারের কেস প্রেজেন্ট করছিলেন উনি। উনি ওই রুগীটা বলছে আমি এমন কোনো হোমিওপ্যাথিক ওষুধ নেই, ওনার রেক্টাল কন্ডালোমেটা ছিল, যে রেক্টাল ওয়ার্স ছিল, এটা কোনোভাবে ভালো হচ্ছে না। উনি দিল্লির অনেক বড় একজন মাপের একজন হোমিওপ্যাথ, খুবই বয়স্ক, খুবই বয়স্ক, ওনার অনেক বই পাওয়া যায় বাজারে, খুবই ভালো মানের বই এগুলা। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো উনি একটা রুগীকে কমপ্লিট কেস নিয়ে উনি এখানে নাইট্রিক অ্যাসিড দিয়েছিলেন রুগীটারে। রুগীটা 3 মাস যায়, 6 মাস যায়, কোনো ওষুধ কাজই করে না, কোনো ইমপ্রুভ নাই। উনি বলতেছে যে আপনি যে ওষুধ দিচ্ছেন, উনি যাচ্ছে বারবার প্লাসিবো দিচ্ছে, অনওষুধই দিচ্ছে, এত মাস ধরে ওষুধ খাচ্ছি, কোনো ইমপ্রুভই হচ্ছে না, কোনো ইমপ্রুভই হচ্ছে না। উনি বারবার বলতেন যে ওষুধটা চেঞ্জ করা উচিত। তো উনি পরে বলছেন ইট ইজ নট ইউ নাইট্রিক অ্যাসিড, ইট ইজ এলএম খানস নাইট্রিক অ্যাসিড। তোমার নাইট্রিক অ্যাসিড, এটা এলএম খান নাইট্রিক, তুমি নাইট্রিক অ্যাসিড আগে খাইছো, তুমি যেমন তা খাইছো।
এটা তোমার ওষুধ, এটা আমার নাইট্রিক অ্যাসিড, এটা খাওয়া ঠিক হয়ে যাবে। ঠিকই 8-9 মাসের সময় গিয়ে রোগটা ভালো হয়, এই কন্ট্রোলটা সবগুলো পড়ে গেছে, ওনার আগে সাবটেস্টটা ডিসচার্জ ব্যাক করছে, পেশেন্টটা ভালো দিয়ে গেছে। তপন কাঞ্জিলালের একটা কেস ছিল, আমার শ্রদ্ধা শিক্ষক অমরনাথ চক্রবর্তী স্যার উনি বলতেছিলেন যে আহ, একটা পেশেন্টের লাইকোপোডিয়াম 10 mg দিছিল, আমি এর আগে বলছিলাম কথাটা, লাইকোপোডিয়াম 10 mg, যেখানে অ্যালেন সাহেব অ্যালেন স্কিন মধ্যে লাইকোপোডিয়ামের শুরু দিতে নিষেধই করছে সরাসরি, যে একটা বেশি দরকার না হলে কখনোই ট্রিটমেন্ট শুরু করা তা লাইকোপোডিয়াম দেওয়াই উচিত না। ওষুধটা মারাত্মক গভীর ক্রিয়াশীল ওষুধ, খুব ডিপ অ্যাক্টিং ওষুধ। উনি ওখানে 10 mg দিছে, তো উনি বলতেছে যে 9-10 মাসে ওষুধটা স্যার কোনো রেসপন্স করলো না, আপনি যে ওষুধটা দিলেন ওষুধটা চেঞ্জ করা উচিত, রুগী এতদিন ধরে আপনার পিছু ঘুরতেছে। শোন, এটা লাইকোপোডিয়াম, এটা আমি কত দিছি, 10 mg, বুঝো তুমি 10 mg কত পাওয়ার? আমি যে এই যে এতদিন ধরে তার শুধু প্লাসিবো দিচ্ছি, আমি ওষুধ দিচ্ছি না, তোমার কি লাইকোপোডিয়ামকে তোমার হাতের মোয়া মনে হয়? সে বডিতে যাবে, কোনো অ্যাকশন করবে না। সে যদি আমার সিমটম, আমার যদি সিলেকশন রং হয়, সে লাইকোপোডিয়ামের সিমটম আমারে দিবে, আর বলবে ওর 3টার পর থেকে সমস্যা হচ্ছে, ওর পেটে ব্লোটিং হচ্ছে, ওর স্টুল ফার্স্ট পার্ট হার্ড দেন সফট হচ্ছে, ওই সমস্যাগুলো একটা নতুন করে আমারে বলবে, বা জেনারেলাইজ লাইকোপোডিয়াম, কিন্তু সে কোনো সিমটম দিচ্ছে না, ওষুধটা ভিতরে গুছাচ্ছে সব। সময় নাও, অথচ এই পেশেন্ট পরে মনে হয় 1.5 বছর ওষুধ কন্টিনিউ করছে, পেশেন্টটা পরে ভালো হয়েছে। আমি এটা এই জন্য বলার চেষ্টা করতেছি, ওষুধ যখন সিমিলিমাম হয়, অবজারভেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, ক্যান্টার অবজারভেশন আছে, জর্জের অবজারভেশন আছে, এগুলো বিশাল আলোচনার বিষয়। এবং সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে। যাই হোক, তারপর এসব অসাধারণ, আমি কোন লক্ষণটাকে নিব? আমি এলএম খানের কেসের জন্য গেছি, কোন লক্ষণটাকে আমি নিব? উনি শুধু একটা কথা এলএম খান নাইট্রিক অ্যাসিডের মধ্যে বলছেন। তো উনি রুগীটাকে যখন জিজ্ঞেস করতেছিল যে রাগ, ওনার রাগ আছে মোটামুটি, অত বেশি না, মোটামুটি ভালো রাগ আছে ওনার, যখন ওনার রাগ হয় উনি কাউরে ছেড়ে দিতে পারে না, মাফ করে দিতে পারে না। মানে পা ধরে যদি ঝুইলাও থাকে কেউ, একটা মানুষ সরি বললে দেখবেন বহুত মানুষ সরি বলার আগে মানুষটা মাথার নিচে দিলে মানুষটা বলে আল্লাহ মন খারাপ করছে, থাক তোমার ওটা নিয়ে আমি রাগ করিনি, অথচ সে কষ্ট পাইছে। এই যে অদ্ভুত লক্ষণ, হ্যানিম্যান যে বিষয়গুলোকে বারবার বলছেন, এগুলি আর আনকমন, রেয়ার এন্ড স্ট্রাইকিং। আমরা আসবো আস্তে আস্তে সামনের দিকে ইনশাআল্লাহ। এই যে যে পয়েন্ট গুলা নিয়ে মাস্টার হ্যানিম্যান যে কথাগুলো বলছেন আমাদেরকে, এখানের মধ্যে উনি মানে যে পা ধরে ঝুলে থাকলে উনি ওনাকে মাফ করতে পারবেন না। জাস্ট পয়েন্টের দিকে তাকান, একটা সিমটমের উপরে বেস করে। আমরা বলি না যে টোটালিটি অফ দ্য সিমটম, এই টোটালিটি অফ দ্য সিমটম মানে এই না যে পেশেন্টের মাথা থেকে পা পর্যন্ত মিলাইতে হবে, না, এটা এরকম না। টোটালিটি অফ দ্য সিমটম একটা সিমটমের মধ্যে হইতে পারে, এটা আমি মাত্র বললাম। সেটা এখন আমি আমার রেফারেন্সে না, যে মানে আমার ওস্তাদের ওস্তাদ যারা, ওনাদের রেফারেন্সে বলতেছিলাম। তো এই যে পয়েন্টটা, মানে এটা আমার নাইট্রিক অ্যাসিড, এটা আমার প্রেসক্রিপশন করা নাইট্রিক অ্যাসিড, এটাকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ভাইয়া ধরেন, সেটাই জি ভাইয়া, সেটাই আমরা চাবো ম্যাট্রিমেটিকাতে, যে সিমটমটা ওই টোটালিটি অফ দ্য সিমটম একটাকেই ওই ওষুধ চেনা, বা 2টা 4টা সিমটমকেই চেনা, এরকম আমরা সে পয়েন্টের সময়গুলোকে আমাদেরকে একটু সময় দিবেন আর কি, যাতে আমরা জি ওই জি, পয়েন্টটা জি, জি, লিখতে এটা আমি পারি, অবশ্যই দিব ব্যবহার করতে ইনশাল্লাহ। পারি। জি এটা ঠিক অবশ্যই আমরা আছে। দিব, এটা আমি অবশ্যই দিব। আমি যখন আমি এখন অ্যাকুইট ফেজের ওষুধগুলো নিয়ে আলোচনা করতেছি, আপনি আর্নিকে দিয়ে শ্বাসকষ্ট সারাইতে পারবেন? আপনি আর্নিকে দিয়ে ক্রনিক কোনো ডিজিজ সারাইতে পারবেন? আমি বুঝার জন্য বলতেছি বিষয়টা। অ্যাকোনেট দিয়ে পারবেন না, বেলাডোনা দিয়ে পারবেন? আমি বুঝার জন্য বলতেছি। আমরা তো অ্যাকুইট ওষুধগুলো নিয়ে আপাতত আলোচনা করতেছি, আমরা আস্তে আস্তে হয়তো ডিপ সিটেড ড্রাগ গুলোর দিকে যাব। আমি তো ম্যাটেরিয়া পড়াইতেই চাই নাই, মূলত আমি চাচ্ছিলাম যে আপনারা একটা বেস তৈরি হোক আপনাদের মধ্যে। আপনারা 100 তলা বিল্ডিং তুলবেন, বেস 2 তলার না, এটা অর্ধেক উঠানোর আগেই ভাঙবে। যাই হোক, আমরা যে পয়েন্টের মধ্যে মূলত ছিলাম, এটার পিছনে অনেকগুলা কারণ থাকে, অনেকগুলা বিষয় থাকে এখানের মধ্যে। লুইকে লিডিং কোশ্চেন না করা, রাগ করলে আপনি কি মাফ করে দিতে পারেন, জিজ্ঞেস করতে বলছে অ্যানিমেল কোথায়, এটা দেখাইতে পারবেন আমাকে? অ্যানিমেল লিডিং কোশ্চেন করতে নিষেধ করছে। হ্যাঁ, লিডিং কোশ্চেন করা যায় কখন? যখন কেসটা আমার কমপ্লিট, আমার কাছে মনে হচ্ছে ড্রাগটা হইতে পারে, আমার কাছে মনে হয়েছে কেসটা এদিকে টার্ন করতে পারে, দেন ইউ ক্যান গো, দেন ইউ মে আস্ক, দেন এটির আগে না। এর আগে কোনো ওষুধ মনে হইতেই পারবে না। কেন মনে হইতে পারবে না? ফিজিশিয়ানকে আনপ্রিজুডিউসড অবজারভার হওয়ার কথা,
কেউ বলেনি, হ্যানিম্যান নিজে বলছে যে ফিজিশিয়ানকে আনফিজিটিস অফ দ্য ভ্যারাইটি। ওই রুগীটা ব্রায়োনিয়া ভালো হয়েছে, আর ব্রায়োনিয়া দেওয়া যাবে না, এই ব্রায়োনিয়া হবে না। যাই হোক, যেটা বলার চেষ্টা করতেছিলাম এখানের মধ্যে, যে পেশেন্টটাকে হ্যানিম্যান যেই কথাটা, মানে এই যে এতক্ষণ ধরে আমি তেনা পেঁচাইলাম বিষয়টাকে আইসা এখানে, আমি চেষ্টা করছি বিভিন্ন সাইড থেকে আইনা বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝানোর জন্য। তো এই যে অ্যাফোরিজমের মধ্যে আপনি দেখেন, পুরোটা অ্যাফোরিজমের মধ্যে, এর আগের অ্যাফোরিজমের মধ্যে হ্যানিম্যান, এই যে পরে যে সামারি গুলা নিয়ে হ্যানিম্যান আলোচনা করবেন, এগুলোর হ্যানিম্যান বুঝাইছেন অ্যাকুইট ডিজিজ, ক্রনিক ডিজিজ, এবং এটা বুঝাইছে ক্রনিক ডিজিজ কোনটা, অ্যাকুইট ডিজিজ কোনটা, এবং ক্রনিক ডিজিজ যে আরোগ্য করতে হবে, এই ক্রনিক ডিজিজের মধ্যে যে মায়োজম ঘটিত যে কারণগুলো, এটা বারবার যে ব্যাক আসছে ডিজিজটা, এটার পিছনে একটা মায়োজম দায়ী আছে। মায়োজমের ফ্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এখানের মধ্যে। যখন আপনি পেশেন্টটাকে পার্সিয়ালি দেখবেন, আঙ্গিক ভাবে দেখবেন, তখন সেটাকে একদম গোড়া থেকে রুগীটা ভালো হবে না। অলগন্ডার 70 নম্বর আলোচনার পছন্দ রোগী লিপিতে ডাক্তার লিপি গুরুর মূল্যবান উপদেশ বাস্তবায়ন প্রয়োগ করে দেখাইছেন। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো যে অ্যাফোরিজম দুইটা আমরা পড়লাম, যে 70-র মধ্যে হয়তো একটা ইয়া বলছিল, আপনারা 70-টা এটা দেখে নিন। ল্যাকক্যানের একটা কেস আছে এখানের মধ্যে। তো আমার কাছে মনে হয় 70 এবং এরপরে যেটা আছে 71, 72, এই দুইটা অ্যাফোরিজম বা সেটা দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করি। আজকে আমরা আলোচনা এখানেই টানি। তবে হোমিওপ্যাথির একটু ডিপ থেকে বোঝার চেষ্টা করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় বা ইচ্ছা, কিন্তু একটু বোঝার চেষ্টা করার যে জায়গাটা, এটা একটু ক্লিয়ার রাখা চাই আমার কাছে মনে হয়। আমরা লিভ নেই ইনশাল্লাহ ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।